8 বার ছেলেপক্ষ এলেন। মেয়ে দেখলেন এবং যথাসম্ভব ভোজন সেরে বিদায় নিলেন, পরে জানাবেন বলে। রাঘব এবং শম্পা বুঝলেন এবারও রাত্রিকে পাত্রপক্ষের পছন্দ হয়নি। মেয়ে গ্র্যাজুয়েট, ফিগার ভালোই বলা যায়। মুশকিল হয়েছে কালো রং আর বড় কপাল নিয়ে। রাঘব মজুমদার শিমুলতলি মাধ্যমিক স্কুলের হেডমাস্টার। শম্পা অবসর সময় ব্লাউজ, জামা ইত্যাদি অর্ডারই সেলাই করেন, বাড়তি রোজগার যাতে হয়। দুটোই মেয়ে, রাত্রি ও রাখি। রাত্রি গ্র্যাজুয়েশনের পরে আর পড়তে চাইল না, অথচ পড়াশোনায় 2 বোনই ভালো। রাত্রির বক্তব্য, আমার পেছনে আর টাকা খরচ করো না, বোনকে পড়াও, আমি তোমাদের সেবা করেই জীবন কাটিয়ে দেব। বাবা রাঘব বললেন, আমাদের পর তোকে কে দেখবে? তোদের 2 বোনকেই বিয়ে দেওয়া আমার দায়িত্ব। আমি তোদের বিয়ে দিয়ে যেতে চাই। বাবা, বোন তো এখন MBA করবে বলে তৈরি হচ্ছে, ওকে পড়াতে তোমার অনেক টাকার দরকার। আর আমার বিয়ের চেষ্টা তো কম করলে না, কি লাভ হলো? আমাকে কেউ পছন্দ করবে না বাবা। হুগলি জেলার শিমুলতলিকে একটি মফস্বল শহর বলা যায়। স্কুল, কলেজ সব আছে, আবার গাছপালা, পুকুর, নানা মন্দিরও আছে। এখানে এখনো বিয়ের ব্যাপারে ঘটকের সাথেও কথা বলা হয়। শম্পা বড় মেয়ের চিন্তায় এবার গোপনে রমেন ঘটককে ডেকে পাঠালেন। রমেন ঘটক পরের দিনই হাজির। বলুন বৌদি, আপনার কেমন পাত্র চাই? তবে যেহেতু আপনার মেয়ে সুন্দরী নয়, তাই খুব ভালো তো পাওয়া মুশকিল, তবে আমি আপ্রাণ চেষ্টা করব। শম্পা বললেন, দেখুন, একটা মোটামুটি দাঁড়ানো ছেলে, তা সে চাকরি বা ব্যবসা যাই করুক, আর মানুষটা যেন সৎ ও ভালো হয়, ব্যাস, আর কিছু চাই না। হে হে, সে আর বলতে। 1 সপ্তাহের মধ্যেই গোটা 2 সম্বন্ধ সে আনল। একজন দোজবর, যার 3টে ছেলেমেয়ের মানুষ করার দায়িত্ব নিতে হবে, সিমেন্ট বালি সাপ্লায়ার। দ্বিতীয়জন এক ফ্যাক্টরিতে চাকরি করে, মাধ্যমিক পাস, কিন্তু সন্ধ্যা থেকে সে মদ ও জুয়ার ঠেকে থাকে। আমার মেয়ের বিয়ে না হলেও আমি এমন বিয়ে দেব না। শম্পার সাপ জবাব, দেখুন বৌদি, মেয়ের রূপটা তো সবার আগে, তারপর আপনারা তেমন কিছু দিতেও পারবেন না। ভালো ছেলে পেলে সাধ্য মতো দেব, তাই বলে মেয়ে কষ্টে থাকবে এমন বিয়ে দেব না। রাখি দিদিকে আগে পড়ার জন্য চাপ দিতে থাকে। রাত্রি বোনকে বোঝায়, দেখ, বাবার আর 2 বছর চাকরি আছে, তাতে বাবা টিউশনিও করেন, মা সেলাই করেন, আমাদের ভবিষ্যৎ করে আকুল হন, অথচ ওদের কথাও তো আমাদের ভাবতে হবে। আমি সেলাই ও টিউশনি করে মা বাবার পাশে ঠিক দাঁড়াবো। তুই MBA শেষ হলে ভালো চাকরি পাবি, স্বাভাবিকভাবেই তোর বিয়ে দিতে মা বাবার অসুবিধা হবে না। তাছাড়া তুই দেখতেও আমার চেয়ে সুন্দর। ধুর, আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই। আমি জীবনে খুব ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে চাই। আর যদি কখনো কোনো ছেলে আমার মনের মতো পাই, তখন ভাবব। না রে, এমন বলিস না রাখি, মা বাবা খুব কষ্ট পাবেন। তোরও যদি বিয়ে মা বাবা না দেখে যেতে পারেন, তবে মরেও শান্তি পাবেন না। সব মা বাবাই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সুখী দেখতে চায়। ওই পুরনো বস্তা পচা ভাবনা এখন আর চলে না দিদি। কটা বিয়ে এখন টেকে বলতো? আগে বেশিরভাগ মেয়েরা অর্থনৈতিক স্বাবলম্বী ছিল না, তাই শত অত্যাচার মুখ বুজে সহ্য করেও বিয়ে ভেঙে দেওয়ার কথা ভাবতে পারত না। প্রথম প্রশ্ন এটাই ছিল, তারা ফিরবে কোথায়? বাড়ির সবাই বলতো, যেমনই হোক মানিয়ে নিতে হবে। সব স্বামী যে খারাপ হতেন তা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই এমনটা ঘটত। এরপর রাত্রি আর কি বলবে ভেবে পেল না, যে যার মতো শুয়ে পড়ল। এর দিন 10 পর হঠাৎ রমেন ঘটক হাজির। কই বৌদি, কোথায় গেলেন? শিগগির মিষ্টিমুখ করান, মেয়ে আপনার বিরাট ভাগ্যবতী। কি ব্যাপার ঠাকুরপো, কোনো সন্ধান পেলেন? তবে আর বলছি কি, এমনি এমনি মিষ্টি খেতে চাইবে? রমেন ঘটক সে পাত্র নয়। এই অসম্ভবকে সম্ভব একমাত্র রমেন ঘটকই করতে পারে। দারুণ সুপাত্র পেয়েছি বৌদি, আপনার মেয়ের জন্য। ছেলের বাড়ির অবস্থা খুব ভালো, ছেলে দেখতেও মন্দ নয়, আর মা বাবার পছন্দেই বিয়ে করবে। ছেলে পাত্রী দেখতেও আসবে না।
তো তারা আমার মেয়ে রাত্রিকে কেন ঘরের বউ করতে যাবেন? তারা সুন্দরী ও বড়লোক বাড়ির মেয়ে নেবেন। তবে আর বলছি কি, সেই বাড়ির গিন্নিমার আপনার মেয়েকে পছন্দ হয়েছে। আপনারা বললেই ওনারা আপনার মেয়েকে দেখতে এসে একেবারে আশীর্বাদ করে যাবেন। সে কি, ওনারা ফটো দেখে এত পছন্দ করলেন যে একেবারে আশীর্বাদ করে যাবেন? আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে ঠাকুরপো। আপনি ছেলে ও পরিবার সম্বন্ধে ভালোভাবে খোঁজ নিন। আমিও ওদের বাবাকে কলকাতা পাঠিয়ে খোঁজ খবর করব। আমার কেমন যেন খটকা লাগছে। তবে আর বলছি কি, আমি কি খোঁজ খবর না নিয়েই বলছি, সব আপনার মেয়ের সৌভাগ্যের ফল। শম্পা বুঝলেন তবে আর বলছি কি কথাটা সব কথা শুরুতে বলা রমেন ঘটকের মুদ্রা দোষ। কিন্তু সে ঘটক যাই বলুক, আগে স্বামীকে তিনি কলকাতায় পাঠাবেন সব খোঁজ নিতে। উনি ছেলের ফটো, কোথায় চাকরি করে ও ছেলের বাড়ির ঠিকানা নিয়ে ঘটককে বললেন, একটু সময় দিন, বাড়িতে আলোচনা করে আপনাকে জানাবো। যথারীতি রাঘব মজুমদার কলকাতা গিয়ে সব খবর নিয়ে বাড়ি এসে শম্পাকে বললেন, বুঝলে গিন্নি, আমার রাত্রির মায়ের কদর ঈশ্বর বুঝেছেন ও ওর প্রতি সদয় হয়েছেন। তাই তো এত ভালো সম্বন্ধ ওর এসেছে রমেন ঘটকের হাত ধরে। খোঁজ নিয়ে দেখলাম সব ভালো, ছেলেও অতি ভালো। পাড়ার ও অফিসের লোকেরা এক বাক্যে ওর প্রশংসায় পঞ্চমুখ। যথারীতি ছেলের মা ও বাবা এসে গলায় হার ও হাতে বালা দিয়ে আশীর্বাদ করে গেলেন। একমাত্র ছেলের বউ বলে কথা। ছেলে আসেনি, একদম বিয়ের আসরেই দেখা হবে, কোনো দাবি দাওয়াও নেই ছেলে পক্ষের। বিয়ের দিন সবাই ধন্য ধন্য করতে লাগলো ছেলে ও তার বাড়ির লোকেদের। আর রাত্রি যে কতটা সৌভাগ্যবতী, এমন মেয়ে না হলে কি এত ভালো ঘর ও বর জোটে? বিস্ময়ের পাহাড় মাথায় নিয়েই রাত্রি বিয়ের পিঁড়িতে বসল। শুভদৃষ্টির সময় বরের বিষণ্ণ চোখ দুটি দেখে খুব ঘাবড়ে গেল। ভাবল নিশ্চিত ছেলের অনিচ্ছায় এই বিয়ে হলো। বাসর ঘরে রাখিও জামাইবাবু ওরফে অরূপ দাদার সাথে ভাব জমাতে পারল না, কারণ খুব কম কথা বলে ও ভীষণ অন্যমনস্ক মনে হয়েছে রাখির। বিয়ের পর রাত্রি কাঁদতে কাঁদতে ও সবাইকে কাঁদিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করল কিছু থেকে যাওয়া বরযাত্রী ও বরের সাথে। শ্বশুরবাড়ি পৌঁছে রাত্রি অবাক। খুব সচ্ছল যে এরা, সেটা প্যান্ডেল, লোকজন ও বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এরা রাত্রির মতো একটা মেয়েকে কেন তাদের পুত্রবধূ করলেন সেটাও বুঝতে পারছে না। কাল রাত্রি পেরিয়ে বৌভাতের দিন উপস্থিত। খুব ঘটা করে বৌভাত হলো। মা, বাবা, রাখি ও আত্মীয় পরিজন এদের আন্তরিক ব্যবহারে যার পরনায় মুগ্ধ। শম্পা মেয়ে রাত্রিকে আদর করে মুখে চুমু খেয়ে বললেন, মাগো, আমি স্বপ্নেও আশা করিনি তোমার এত ভালো বিয়ে দিতে পারবো, কিন্তু ঈশ্বরের পরম কৃপায় তোমার এমন ঘর ও বর হলো। তুমি আমার অতি শান্ত ও বুদ্ধিমতী মেয়ে। তবুও বলছি, শ্বশুর, শাশুড়ি, জামাই সবাইকে মান্য করে চলবে। আর এরা তো খুবই ভালো মানুষ মনে হচ্ছে, তবু একটা সামান্য কিন্তু মনে নিয়েই যাচ্ছি। ঈশ্বর মঙ্গলময়, তিনি তোমার প্রতি কৃপা রাখবেন আশা রাখছি। বাবাও সজল নয়নে মেয়ের মাথায় আশীর্বাদের হাত রাখলেন। রাত্রি মা ও বাবা দুজনকেই প্রণাম করে উঠে দাঁড়াতেই রাখি এসে দিদিকে জড়িয়ে ধরে বলল, দিদি, তোকে খুব সুন্দর দেখাচ্ছে, খুব ভালো থাকিস। তবে আমাদের শোয়ার খাটে তোর অনুপস্থিতিতে আমি এই ভেবেই সান্ত্বনা পাব যে আমার দিদি ভালো আছে। রাত্রির চোখের জল বোনের মাথায় পড়তে লাগলো। রাত 1টা নাগাদ বাইরের অতিথিরা বিদায় নিলে সম্পর্কে কিছু বৌদি ও ননদিনীরা মিলে রাত্রিকে ফুলশয্যার ঘরে এনে বসিয়ে দিয়ে বলল, এবার থেকে এই বর ঘর সব তোমাকেই সামলাতে হবে। তারপর কিছুক্ষণ মজা করে তারা চলে যেতে স্বামী অরূপ এসে দরজা বন্ধ করে পাশে পাতা অন্য একটা খাটে এসে বসল। এদের ঘরগুলো অনেক বড় এবং রাত্রি লক্ষ্য করেছে সব ঘরেই পাশাপাশি দুটো করে ডিভান পাতা। এছাড়া ঘরে একটি করে সোফা, আলমারি, সাইড টেবিল ও তাতে বেড ল্যাম্প রাখা। অরূপ বলল, আমি আপনাকে কিছু কথা বলতে চাই।
রাত্রির বুকের ভিতর যেন ঢেকির পাড় দিচ্ছে কেউ। ও মাথা নিচু করেই রইল। আমি বিয়ে করতে কোনো দিন চাইনি, বা বলা ভালো, বিয়ে করার যোগ্যতাই আমার নেই। এই কথা শোনা মাত্র রাত্রি ভীষণ বিস্ময়ে অরূপের মুখের দিকে তাকালো। হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়ের প্রচণ্ড কান্নাকাটি ও অভিমানের সামনে আমি হেরে গেলাম। যদিও বিয়ে করতে না পারার কারণ আমি সব জানিয়েছি, কিন্তু মাকে মানাতে পারিনি। আপনি কালকেই আপনার বাড়িতে ফিরে যান। এখানে কাউকে কিছুই বলার দরকার নেই। দরকার হলে আমি আপনাকে পৌঁছে দেব। এরপর আপনি আমার নামে যে কোনো অ্যালিগেশন দিয়ে ডিভোর্সের কথা বলবেন এবং আমরা মিউচুয়াল ডিভোর্স নেব। আমি মাসে মাসে আপনার খোরপোশ দেব। রাত্রি আর চুপ থাকতে পারল না, বলল, কিন্তু কারণটা কি? আই অ্যাম ইম্পর্টেন্ট। রাত্রি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল। আমি জানি আমি আপনার অনেক ক্ষতি করে ফেললাম, কিন্তু বিশ্বাস করুন, আমি প্রচণ্ড নিরুপায় ছিলাম। সমাজে, সংসারে কে কি ভাবল তার থেকে অনেক বড় একটা মেয়ের জীবন। এ কথা মাকে বোঝাতে বোঝাতে হয়রান হয়ে গেছি, তবু মা বোঝেননি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর এখন শুয়ে পড়ুন। কাল সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। মা ও বাবা ভাববেন আমরা বেড়াতে বেরোচ্ছি। রাত্রির কাছে এত বড়লোক বাড়ি ও ভালো চাকুরে স্বামী পাবার হিসেব মিলে গেল, কিন্তু বাবা মা পাড়া প্রতিবেশীদের ও কি বলবে? আর যে মানুষটাকে ও বিয়ে করল, তার চোখ মুখের বিষণ্ণতা ও গলার স্বরে যে ব্যথা ছিল, এই মানুষটি তো তার স্বামী। যদি বিয়ের পর কোনো কারণে বা কোনো দুর্ঘটনায় এই সমস্যা আসতো, তাহলে ও কি করত? ছেড়ে চলে যেত? তাছাড়া ওর তো বিয়েই হচ্ছিল না, তখন কি করত? মানুষের শারীরিক যে চাহিদা, তা তো বিয়ে না করলেও থাকতো। তখন আপনাকে আমারও কিছু বলার আছে। হ্যাঁ, বলুন। দেখুন, আমি যে দেখতে ভালো না সে তো আপনি দেখতেই পাচ্ছেন। আর আপনার সাথে বিয়ের আগে 8টা ফ্যামিলি আমাকে দেখে গেছে, অবশ্যই পছন্দ না করে। কেউ মুখের উপর বাবাকে বলেছেন, কেউ পরে ফোনে জানিয়েছেন। সেই জন্যই বাড়ির সবাই আপনার সাথে বিয়ে হওয়ায় আমাকে পরম সৌভাগ্যবতী ভাবছেন। আমি এখন গিয়ে কি বলবো তাদের? প্রথম কথা, আপনি দেখতে খারাপ সেটা আমার অন্তত মনে হচ্ছে না। দ্বিতীয়ত, যা সত্যি সেটাই বলবেন। জীবন কি এতই সোজা পথে চলে? আপনি আমার স্বামী হয়ে গেছেন, কোনোভাবেই আমি আপনাকে এভাবে অপমান করতে পারবো না। দ্বিতীয়, আমরা অনেক বড় বড় ডাক্তারের কাছে যাব। আপনার কি মনে হচ্ছে যাইনি? ঠিক আছে, দেখা যাবে। আমরা দুজন পাশাপাশি বন্ধুর মতো থাকব, দুইজন দুইজনকে ভালোবেসে আঁকড়ে বাঁচব। আপনি খুব ছেলে মানুষ, ইমোশনাল আর প্র্যাকটিক্যাল ভাবনা ভাবেন না। এটা সম্ভব নয়। এটাই আমার জীবনের চ্যালেঞ্জ রইল। অরূপ অবাক হয়ে রাত্রির মুখের দিকে তাকিয়ে আছে, আর রাত্রি হাসছে মৃদু মৃদু।